আরএস ফাহিম চৌধুরীর সিনেমাটোগ্রাফার আজিম মারা যাবার বিষয়ে এবার মুখ খুলেছেন আরএস ফাহিম চৌধুরী। লাইভে এসে তিনি বর্ণনা দিয়েছেন কেন এবং কিভাবে, কি কারণে মারা গিয়েছিল আজিম, কি ঘটেছিল সেদিন সেখানে, কার দোষ ছিল, ড্রাইভারের নাকি ছিল আরএস ফাহিমের নাকি আজিমের, সবকিছুই তিনি বিস্তারিত বর্ণনা করেছেন তার ওই লাইভে। তবে কি তিনি এখন ফেঁসে যাবেন? তার আগে চলুন তার লাইভের কিছু অংশ আমরা দেখে আসি। তো সবার মনে হয়তো অনেক প্রশ্ন আমাদের নিয়ে এই ঘটনার পরে। আসলে আমি আর কখনো ভিডিও করি নাই। আজকে 6 নম্বর দিন, মনে হয় 7 নম্বর দিন, 7 দিন। তো যারা লাইভ দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। হয়তো অনেক এক্সপ্লেনেশন আমরা দিতে পারি নাই, বিকজ আমাদের সাথে একটা ঘটনা যেটা ঘটে যায়, যারা পরে লাইভ সেভ থাকবে, যারা পরে দেখেন নাই এই ভিডিওটা থেকে জেনে নিন। বিকজ আমরা একটা সিরাজগঞ্জ ব্লগে যাচ্ছিলাম, আমরা সবাই সিরাজগঞ্জ ব্লগটা এরকম, মানে আমরা 2015-তে সিরাজগঞ্জে এরকম একটা ট্রাভেল করছিলাম আর স্টান শো করছিলাম। তারপরে মাঝপথে যাওয়া হইতেন, সিরাজগঞ্জ যাওয়া হয় নাই মাঝখানে। তো এই হিসাবে একটা সিরাজগঞ্জ, তারপরে আমাদের যে একটা মানে আগে গাড়ি দেখতেন একটা এমজি সুয়ারদর, ওটাতে আমরা ট্যুরে যেতাম। তো ওর একটা রেস্টুরেন্ট ওপেনিংয়ে বেসিক্যালি, তো ওর রেস্টুরেন্ট ওপেনিংয়ে তো আজিমরে আমি কল দিছিলাম 10টায়, হ্যাঁ 10টায় দিছিলাম। 10টার পরে ও তো একটা ইভেন্টে ছিল, ইভেন্টের হচ্ছে বনানীতে নেভির একটা ইভেন্টে ছিল। তো বলছিলাম ভ্লগে যেতেছি, তুই কি যাবি কি না? বলছে হ্যাঁ ভাই যাবো। তো এরপরে ঘটনার যেটা ঘটলো, আমরা গাড়িতে জায়গা না হওয়ার কারণে আমরা বলছি কি যাওয়া দরকার নেই। পরের ফোনে আমি বলছি থাক, যাওয়া দরকার নেই। পরে বলছে না আমার চাইতে হবে। 12টা 5 আমি রিসিভ করছি, আমার ফোনের মধ্যে ফুটেজ আছে 12টা 5। তো 12টা 5 মানে মইন লাস্টের তুই পরে ফোন দিছিলি যে ও মন খারাপ করছে, ওরা নিতেছি না কেন, কজ আমি মানা করে দিছি, একবার বলে মানা করে দিছিলাম। মানা করাটা যদি মানা করেই থাকতো তাইলেই সব ঠিক ছিল। ও তখন মেসেজ পাঠিয়েছে যাওয়ার জন্য। তারপর মইন আবার ওরা ফোন দিছে। তারপর ওরা আমরা আমি সামনে বসেছিলাম, ওই গাড়িতে সামনে বসে আমরা সিরাজগঞ্জে পৌঁছাই হচ্ছে 3:30 4টার দিকে, 3:30 মনে হয় 4টা, মানে একদম ফজর আজান পড়ে তখন আমরা খিচুড়ি না ফজরের আজানের আরো আগে, হ্যাঁ আজানের আগে পৌঁছেছিল। আমরা যখন বের হয়ে আমরা ওই জায়গায় যাইতে লাগি, মানে কড্ডার মোড়ে, হ্যাঁ ক্রসবার 3, তখন মানে ফজর আজানটা দিছে। আর ওই ক্রসবার 3 যে ওই প্লেসে তো আমি যাই নাই, নতুন একটা নাকি রাস্তা হয়েছে। তো ওইখানে যারা সিরাজগঞ্জে যারা ছিল, তো ওরাও বেসিক্যালি ওইখানে নিয়ে গেছিল। তো ওইখানে ওই যে মানে সূর্য উঠে, তো ওই জিনিসটা আর কি আমরা দেখতে গেছিলাম। তো ওইটার মানে ব্লগের ফুটেজ অলরেডি মনে আমার মেমোরি কার্ডে আমি পাইলাম। তো ওই ফুটেজগুলো ওইখান পর্যন্ত নেয়া। তারপরে আমার গাড়িতেই উঠছে, মানে আমার গাড়িতে উঠছে, আর আমার গাড়িতে পিছনে উঠছিল। আমি সামনে বসছি তখন, আমার গাড়ির পিছনে বসছে। তারপর আমার গাড়ির আবার পিছনের গ্লাস অর্ধেক খুলে, মানে বক্সির মধ্যে অর্ধেক খুলে এতটুকু গ্লাস থাকে। ওর আবার হাত বাইরে না এখান দিয়ে। তো ওর বলতেছে ভাই আমি সামনেরটাতে যাই, সামনেরটাতে যাই আমি উপরে দিয়ে ভিডিও নিব, কারণ ওইখানে একটা ওই যে ইয়া ছিল, উইন্ড মিল যে বড় বড় পাখা আছে সিরাজগঞ্জের, টারবাইন গুলা তখন আলো হয়ে গেছে। তো ওই টারবাইন গুলোর ফুটেজ নেওয়ার জন্য ওইখানে উঠছিল। ফুটেজ কিন্তু ওইটার নেওয়ার কথা, মানে ওই জায়গা টারবাইনে, মানে যে টারবাইনের ফুটেজ, মানে ওখান থেকে বের রাস্তা, ফাঁকা রাস্তাটা কিছু নাই। তারপর আমরা ওইখান দিয়ে বামে বেরে সিরাজগঞ্জ সদর, মানে সদরে ঢুকলাম, মানে সদরের যে ঢুকছি এসএস রোড, মানে আবার যার সুয়ার্দ যে রেস্টুরেন্ট ওপেন হবে ওইটা হয়েছে আবার ওই যে ওই মানে পোল থেকে একটু আগে হাতের বাম পাশে। তো সোয়ার তো আবার স্লো করছে গাড়ি, স্লো করে দেখতেছি কি ভাই এই যে এটা হচ্ছে রেস্টুরেন্ট। পরে আমি এভাবেই দেখলাম। আর মানে যেই ব্রিজটাতে আমরা মানে উঠলাম, ওই ব্রিজটার আসলে কোনো বোর্ড টোড ছিল না, মানে সে কোনো লেখা টেখা ছিল না, যেখানে একটা বড় মানে পিলার আছে। আর ওইখান দিয়ে গাড়ি মানে ব্রিজটা একটু উঁচা উঠা মানে সে বাম করে, মানে ওই সোয়ারদুর যে গাড়ি, ওই গাড়ি থেকে এটার গ্যাপ, ব্রিজের গ্যাপ হয়েছে এতটুক ছিল, মানে এতটুক। আর আমি যে গাড়িতে ছিলাম, আমার গাড়ির ছাদ পুরোটা বাইজা গেছে, মানে আমার গাড়ির ছাদ লেগে গেছে আর কি, ছাদ লেগে এরপর হ্যাঁ আমাদের গাড়িটা কতটুকু উঁচা, ওইটার ওই অ্যারাউন্ড থেকে মানে 6 ফিট, হ্যাঁ ওই উঁচা পর্যন্ত। ওই রেস্টুরেন্ট আমি এভাবে দেখা জাস্ট এভাবে তাকাইছি সামনে। তো ফার্স্ট অফ অল দেখছি যে আমি মানে ক্যামেরাটা উঠতেছে, মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে জাস্ট
তো এটা জাস্ট দেখছি আমি আকাশে উঠতেছে। আমি বললাম যে তখন আমি দেখছি যে জাস্ট ওই যে খাম্বাটার মধ্যে বাড়ি খেয়ে ভাবছি ক্যামেরা ভাঙছে। আর ও যখন এমনি উপরে তাকাইলো না, তখন আমি ভাবছি মানে ভয় পাইছে ক্যামেরাটা ভেঙে বলছে। আর সবার আগে গাড়ি থেকে আমি নামছি ফার্স্ট। আমি নাইমা ক্যামেরা উঠে ওর হাতে দিতে গেছি, ওর কাছে, মানে আমি গাড়ির দিকে ওরে। তারপর আর আমাদের গাড়ি পিছনের মানে আমি যে গাড়িতে ছিলাম ওটার স্পিড ছিল মনে করেন 15, কারণ ওটা তো বার, ওটা এমনি লাভ দিয়ে উঠে তারপরে এমনি বাইজাও যেতে পারে, যেহেতু আমার গাড়ি বেজে গেছে। তা আমি বাজা দিয়ে পরে গেছি, যখন আমরা হসপিটালে গেছিলাম তখন আমি গাড়ি নিচে দিয়ে ঢুকাই দিছি, মানে উপর দিয়ে ছাদ ঘষা গিয়ে গেছে আর কি পুরোটা। তো আর ওর গাড়ি থেকে এতটুকু গ্যাপ থাকে, ওরটা চলে গেছে। আর নিচে গুলো অনেক একটা তো পিছনে ছিল, অনেক একটা গেছে। আর ওই যে একটা ল্যান্সার ছিল ওটার সামনে, তো ওই ল্যান্সারের ওই সামনেটা ওইটা চলে গেছে। আমি ক্যামেরা যখন দিতে গেছি না, তখন দেখছি যে গাড়ির মানে সানরুফ ভাঙার ওখানে বসে আছে, মানে। আর ও কিন্তু গাড়ির সামনে ছিল না, ও ছিল গাড়ির পিছনে ছিল, উল্টা হয়েছিল। উল্টা না হওয়ার কারণে ও দেখে নাই। তারপর আমরা যখন মানুষজন বলতেছে যে ড্রাইভার কি জানায় নাই যে ড্রাইভার নিচ দিয়ে নাকি পা দিয়ে ঠেলা দিছে, ভাই উপরে খাম্বা আছে, যেটা আমরা যে গাড়ি চালাইছে তার থেকে শুনতে পারলাম, মানে খাম্বা আছে। কারণ আমাদের মানে আমার গাড়ির ওর গাড়ির ডিস্টেন্স বেশি ছিল না, মানে কতটুকু হবে, 20 মানে একটা গাড়ির সমান ডিসটেন্স সর্বোচ্চ। আমার গাড়ি তো আজমির চালাতেছে এটা 15, কারণ এই গাড়ি এখান থেকে উঠা আবার একটু উপরে উঠে, তো উপরে উঠার পরে তো ওই বাইরে যাওয়ার কথা জিনিসটা। তো ঘটনা যেটা ঘটছে, সুয়ার্দর গাড়ির ভিতরে গেছে, কিন্তু সুয়ার্দর গাড়ি অর্ধেক ঢুকছে, আর ওই টাইমে মাথাটা অর্ধেক ঢুকার কারণে হঠাৎ করে উঠছে, তো যেটা সানরুফের মানে একবার ইঞ্চি বরাবর এই জায়গাটা 3 সেকেন্ডের ঘটনা। 3 সেকেন্ডের উঠার পরে দেখলাম যে তখন পড়ছে, তখন আমি দেখলাম যে ব্লিডিং হইতেছে। তো তারপরে তাড়াতাড়ি সুয়ার্দ বলতো তাড়াতাড়ি জেনে নিয়ারেস্ট হাসপাতাল আছে, সেই হাসপাতালে তাড়াতাড়ি নেই। তো ওই হাসপাতালে নিল। আর আমার গাড়ি ওই পাশ দিয়ে পিছন দিয়ে ছাদ দিয়ে, কারণ আমার পিছনে একটা গাড়ি আছে, আবার সুয়ার্দর সামনে আবার আরেকটা গাড়ি। তো ওই ছাদ মেরে টান দিয়ে আমরা তাদের হাসপাতালে গেলাম, হাসপাতালে 4 তলায়, সিরাজগঞ্জ সদর হাসপাতাল। তো ওই হাসপাতালের ওই 4 তলা। তো ওরা তখন মনে ইসিজি করলো না, ইসিজি সাথে সাথে ইসিজি করলো। ইসিজি করার পরে ওরা আমার কিছু বলতেছে না। যখন আমি বললাম যে ভাই এটার কাহিনীটা কি বলেন, ইমার্জেন্সি নাইলে আমরা এয়ার অ্যাম্বুলেন্স নেই, আপনি এটা, কারণ আমরা বুঝি নাই যে 15-20 খাম্বার সাথে যে এই একটা অবস্থা হয়ে যাবে। এ লাগছিল মনে পিঠে, মানে যখন আমরা ওই লাশ মানে ইয়াতে সাতক্ষীরায় ধোয়, তখন দেখলাম যে ভাই কই লাগছে দেন তো, যে পিঠে লাগছে। পিঠে লাগার পরে পিঠে লাগছে না, তখন মাথাটা লাগছে তোর সানরুফে বাড়ি গেছে। সানরুফের গ্লাস কিন্তু অনেক হার্ড গ্লাস, তো 2টা সানরুফের গ্লাসই ভাঙছে। ভাঙিয়ে ও তোকার উপরে তাকাইছে, একটু তাকাই, আমি ভাবছি ওই তাকাইছে না, আমি ভাবছি যে ব্যথা পাইছে বা ক্যামেরা হাতে পড়ে গেছে। যখন গাড়িতে পড়ে গেছে তখন ওই নাকে দিয়ে ব্লাড আর কান মুখ দিয়ে ব্লাড দিকে আমরা নার্ভাস হয়ে গেছি। তারপরে ওই হসপিটালে বললাম ভাই দেখেন যদি এটা এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে বা এখান থেকে বেটার কোন জায়গা হসপিটাল আছে ওইটা দেখেন। কিন্তু ওরা আমাদের কিছু তখন জানায় নাই, মানে কতক্ষণ পরে জানছে 20 মিনিট 20 মিনিট। তারা বললেন ভাই এখানে আর ওখানে আইসিইউ, আমি বলছি একটা আইসিইউ দেন, এটা আইসিইউ তাও ইমিডিয়েট দেন, তাও দেখা যাক। ওখানে আইসিইউ নাই। তারপর বললো যে এনায়েতপুর। তারপর যখন আরেকজন ডাক্তার আসলো, তারপর ইসিজি করলো, তারপর সে বললো যে ভাই ডেড। 2বার, হ্যাঁ আমরা 2বার ইসিজি করলাম। তারপর এখন একটা মানে ফ্যামিলিতে আমরা কি অ্যান্সার দিব, সেই মানে অ্যান্সারের জন্য আমরা এই মানে ডেড বডি মনে করেন যে আজিমের যে লাশ, তো এটা নিয়ে আমরা চলে আসতে পারতাম সাতক্ষীরা। আমি বলছি ওখানে যাতে কোনো কোশ্চেন ওয়ার্ডটা যাতে না উঠে যে কি কারণে বা কিভাবে। তারপর আমরা বললাম যে ঠিক আছে আপনাদের যে প্রসিডিউর সেই প্রসিডিউর অনুযায়ী কাজ করেন। তারপর আমরা সিরাজগঞ্জ সদর থানা, হসপিটাল মেডিকেল রিপোর্ট, তারপর মানে ওদের ফ্যামিলি থেকে একজন আসতে হবে। আসলে ওর বাড়ি যে সাতক্ষীরা এটাও আমি তেমনভাবে জানতাম না, কারণ আজিমের সাথে আমার 2 বছরের কাজ, 2 বছর বেসিক্যালি মানজি এবং কাশফিয়ার শ্যুট করতে। আর হয়েছে আমার যে প্রমোশনাল কাজগুলা, তো মানে পুরো আমার বাসার মানুষ, একবারে বাসার সব, আমরা সব একসাথেই ইয়া করি। তা এখান থেকে মানে তারপর ফ্যামিলিরে মানে ওর ফিঙ্গার দিয়ে, তারপর ওর ফোনের থেকে ওর ফ্যামিলির নাম্বার বের করছে। তারপর যে মামা আসছে ঢাকা থেকে ওই যে আন্টিরে আনার জন্য আমরা তখন যে সাতক্ষীরা দীপ্তরে আমাদের যে এমএসভিজেডের প্রেসিডেন্ট আছে দীপ্ত, ওরে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে হাসিব চলে আসছে। হাসিব পাবনা ছিল, তো হাসিব আসছে মনে করেন 8টার দিকে, হ্যাঁ 8টার দিকে। তারপর হাসিব আসছে 8টায়। তারপর আবার কাব্য আবার কুষ্টিয়া থেকে চলে আসছে, ওর আসছে 9টায়।
আসছে 9টার দিকে, 9টা 9:30টার দিকেও আসছে। তো ওইখানের যে প্রসিডিওর মানে থানার ওখান থেকে আপনার লাশ বের করতে হলে আপনার ইয়া থেকে ফ্যামিলি থেকে পারমিশন নিতে হবে, ফ্যামিলি তারপর ওখানের পুলিশ থানা থেকে একটা ক্লিয়ারেন্স আছে, তো ক্লিয়ারেন্সে একটা তদন্ত আছে। আমি বলছি যে মানে সব তদন্ত করেন, যা আছে একবারে সব লিগ্যাল প্রসিডিওর যেটা সেটাই একবারে করেন। তো ওনারা আবার ওই যে মানে বড় পুলের সিসিটিভি ফুটেজ মানে ওই মানে থানা থেকে পুরো যে এসআই ছিল উনি আবার কোনো সিসিটিভি ফুটেজ ওসি কি জানি নাম, সাগর দেখছে, সাগর থানায় ছিল, সাগর এবং সারিয়ার মাহমুদ এই দুজন ছিল থানায়। তো এই জায়গার যে সিসিটিভি ফুটেজ দেখছে, তারপর দেখলো যে এটা বাড়ি 2-3 সেকেন্ডের একটা ঘটনা। তারপর আমরা যে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যে হাসপাতালে যে ডাক্তারদেরকেও বললাম যে যদি বলেন যা যা আছে, তো এই ডিটেলস চেক করে এবার আমাদেরকে লাশ ছাড়ছে মনে হয় 3টার দিকে। আরএস ফাহিমের সবকিছু শুনে মনে হচ্ছে আসলে আজিমের হায়াত ছিল না, যার কারণে তাকে নিষেধ করার পরও সে কিন্তু ওখানে যাওয়ার জন্য খুবই পাগল হয়েছিল, অস্থিরতা তার ভিতরে কাজ করেছে কতক্ষণে সে ওখানে যাবে। আর অ্যাকচুয়ালি আমরা যেরকম জানি যে আপনার মৌত যেখানে আছে সেখানেই কিন্তু আপনাকে যেতে হবে, আপনাকে নিয়ে যাবে, এনি হাউ আপনি সেখানে চলে যাবেন, আপনার মৌত যদি সেখানে লেখা থাকে। আমরা সর্বোপরি আজিমের জন্য দোয়া করি, আজিমকে আল্লাহ যেন জান্নাত নসিব করে। এবং আরএস ফাহিমের বিষয়ে যদি বলি তাহলে বলবো যে আরএস ফাহিম সেকেন্ড টাইম যখন কোনো কোথাও অংশগ্রহণ করতে যাবে বা কোনো অকেশনে যাবে, দেন আরএস ফাহিম যাতে এই বিষয়গুলো একটু নজরে রাখে যে কেউ ছাদ খোলা বাসে বা ছাদ খোলা মাইক্রো বাসে উঠে কন্টেন্ট ক্রিয়েট করার সময় যাতে অন্য কোনো আজিমের আর এইভাবে মৃত্যু না হয়, সে প্রত্যাশাই থাকবে আমাদের। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আপনারা, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।